আমার স্বামীকে কি এমন জাদু করেছ যে সে আমাকে ছেড়ে তোমার কাছে আসে? না আছে জাত, না আছে মান, আছে তো শুধু এই রূপ আর যৌবন। এটা তো আমার মধ্যেও আছে। তাহলে আমার স্বামী আমাকে ছেড়ে তোমার কাছে কেন আসে বলতে পারো? কঙ্কার কথা শ্রবণ হলো রঙ্গনার, তবে তাতে তার কোনো যায় আসে না। আসবেই বা কীভাবে? কঙ্কা যে ধরনের ঘরোয়া মেয়ে সে তো তেমন না। কঙ্কা বড় হয়েছে সুনামধন্য পরিবার থেকে, যে পরিবারের সবাই নিজেদের পরিচয় করেছে শিক্ষিত হিসেবে। আর রঙ্গনা, সে তো বেড়ে উঠেছে এক পতিতালয়ে, যেখানে তাকে এই পৃথিবীর সাধারণ মানুষের মতো করে শিক্ষা দেওয়া হয়নি, বরং তার শিক্ষা ছিল ছেলেদের মনোরঞ্জন করা। কিভাবে তার কাছে কাস্টমার আসবে, তাদের পকেট থেকে কিভাবে টাকা হাতিয়ে নিতে পারবে, এগুলোই তো রঙ্গনার আসল উদ্দেশ্য। কঙ্কা কোনো প্রতিবাদস্বরূপ আওয়াজ বা অনুনয়ের সুরে বাক্য শ্রবণ করল না, কারণ রঙ্গনা পুরোটাই নিস্তব্ধ নীরবতায় ছেয়ে আছে। রাগে সর্বাঙ্গ বিড় করে উঠছে কঙ্কার। স্বামী এই মেয়ের কাছে না আসলে কখনই সেও এখানে আসতো না। জোরে জোরে 3 কদম এগিয়ে রঙ্গনাকে নিজের দিকে ঘোরালো। রঙ্গনা সরল চাহনি দিল কঙ্কার দিকে, তবে কঙ্কার চাহনি বিষের সমতুল্য। রঙ্গনা এবার স্মিত হাসি দিল। কাঁধ থেকে কঙ্কার হাত সরিয়ে বলে, রূপ, গুণ, যৌবনতা নারীদের জন্য খুব দরকার। যেটা তোমার আছে সেটা আমারও আছে, কিন্তু তারপরও ঘরের বিরিয়ানি ছেড়ে তোমার স্বামী বাইরের বিরিয়ানিতে কেন আসক্ত আমি কি করে জানবো? আমার থেকেও বড় রূপবতী তো তুমি। পতিতা হয়েছি তো কি? সত্যি বলছি, আমার থেকেও রূপ তোমার বেশি। স্বামীকে ধরে রাখতে পারলে না কেন? মস্তিষ্কে ঘুরপাক সৃষ্টি হতে লাগলো। রঙ্গনার পাল্টা প্রশ্ন। এটা তো একই প্রশ্ন যেটা কঙ্কা করেছে রঙ্গনাকে। ঘুরে ফিরে প্রশ্ন তার দিকে এসেছে। কিছু একটা ভেবে কঙ্কা গর্জে উঠে বলে, ধূর্ত মেয়ে তুমি। রূপের বাহার দেখিয়েছ, সাথে করে জাদু করে রেখেছ। আসার সময় শুনেছি তোমরা পতিতারা নাকি বশ করতে জানো। ধুতি সালোয়ার আর কামিজের সাথে চারপাশে কোনায় কোনায় লেজ বসানো কারুকাজের ওড়না পরে আছে রঙ্গনা। হাতে পোশাকের সাথে মিলিয়ে কিছু চুড়ি পরা, লম্বা চুল ছেড়ে দেওয়া, ঠোঁটে স্পষ্ট কামড়ের দাগ। পুরনো কামড় শুকিয়ে গেছে, এখনও শুকনো চামড়া ওঠা বাকি। কে না কে কামড়েছে এটা নিয়ে মাথা ঘামানোর সময় নেই কঙ্কার। সে শুধু চায় তার স্বামী তার কাছে ফিরে আসুক। কঙ্কা আঙ্গুল তাক করে বলে, আমার স্বামীকে ছেড়ে দাও। এবার একটু ভ্রু কুচকালো রঙ্গনা। মুখের হাসিটা এখনও বজায় রেখেছে। প্রশ্ন করে কঙ্কাকে, তোমার স্বামীর নাম কি? বাহ, এটাও জানো না আমি কার হয়ে তোমার কাছে এসেছি? আমি পতিতা হই কোনো সাধারণ ঘরের মেয়ে বা অফিসের অ্যাসিস্ট্যান্ট না, যে খোঁজ রাখবো কে কোথা থেকে আসি। পতিতাদের পুলিশ হওয়া মানায় না। অবাক হলো কঙ্কা। এ মেয়ে স্মার্টলি কথা বলতে পারে। বেশি একটা পাত্তা না দিয়ে বলে, আবিয়াজ শাহ। চিনতে পারছো তো কার কথা বলছি? মুখে মিষ্টি হাসি বজায় রেখেই রঙ্গনা বলে, শাহ পরিবারের বউ তুমি। আমার নিকটে স্বামীকে নিয়ে দাবি রাখতে এসেছ? দাবি নয়, এটা অধিকার। যে অধিকার তোমাকে তোমার স্বামী দেয়নি। খুব বেশি মুখ ছুটে তোমার মেয়ে। পতিতা বলে কথা। আমাদের মতো মেয়েদের মুখ ধারালো হয়। তুমি এ বিষয়ে না জেনে এসেছ? আমার স্বামীর পিছন ছেড়ে দাও। আমি কারো পিছনে লেগে নেই। আমার পিছনে যে লাগবে আমার তাকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, এটাই যে আমার নিয়তি। যত টাকা লাগে আমি দেব তোমাকে, শুধু আমার স্বামীকে ছেড়ে দাও। মুখে বিদ্রুপের হাসি বজায় রাখলো অঙ্গনা। কঙ্কার দিকে তাকিয়ে বলে, আমি তো টাকার বিনিময়ে কাউকে ছাড়ি না। আমি টাকার বিনিময়ে আঁকড়ে ধরি, সুখ দেই তাকে, যে সুখ তার আপনজন দিতে পারে না। এখন তুমি ভেবে নাও তোমার স্বামীকে তুমি কোন সুখটা দিতে পারোনি। আঙ্গুল উঁচু করে কঙ্কা তেজ দেখিয়ে বলে, তোমার মতো নষ্ট মেয়েদের কিভাবে শিক্ষা দিতে হয় এটা আমি খুব ভালো করেই জানি। তোমার এই সুখ বিলাসিতা বেশি দিন নেই, মনে রেখো। কঙ্কার আঙ্গুল চেপে ধরে মুখে হাসি বজায় রেখে রঙ্গনা বলে, আমার স্থান যেখানে হোক না কেন সুখের হবে। আমি তো তোমাদের মতো সাধারণ মেয়ে না যে দুঃখে ভরা জীবনে কাটাবো। কঙ্কা কথা না বাড়িয়ে চলে যেতে নেয়। পেছন থেকে রঙ্গনা বলে, আমার জন্ম দুঃখের, কিন্তু আমার দিনগুলো কাটে সুখের। এটাই যে এক পতিতার বৈশিষ্ট্য। রঙ্গনার কথাগুলো শুনেও থেমে থাকলো না কঙ্কা, চলে গেল সেখান থেকে। কঙ্কা চলে যেতেই দরজা ঠাস করে চাপিয়ে দিল রঙ্গনা। ঘরে এসে বিছানায় থাকা বাটন ফোন নিয়ে কল দিল কাঙ্ক্ষিত নাম্বারে। ওপাশ থেকে কয়েকবার রিং হবার পর ফোন রিসিভ হলো। রঙ্গনা অতি তেজে সুরে বলে,
পতিতা বানাতে আমাকে লালন পালন করেছিলে তুমি মাতা। তাহলে এই সুস্থ সমাজে কেন পাঠালে? কেন রাজি হলে ওই লোকটার কথায়? ফোনের ওপাশ থেকে কোনো উত্তর রঙ্গনা পেল না। উল্টো কিছু নিঃশ্বাসের শব্দ আসছে তার কর্ণে। মাতা নিজেও কিছুটা কষ্ট পাচ্ছে। কোলের বাচ্চাকে নিজ হাতে মানুষ করেছেন তিনি। এখন মেয়েটাকে সুস্থ এক পরিবেশে পাঠালো। সেও তো মোহমায়া ত্যাগ করেছে। রঙ্গনার প্রতি তার আলাদা ভালোবাসা তৈরি হয়েছে। উত্তর না পেয়ে রঙ্গনা পুনরায় বলে, আমাকে কিছু তো বলো। আমি কি করব না করব সব তো তুমি ঠিক করে দাও। আমার ভাগ্য তো তোমার মাধ্যমে পরিবর্তন হয়। এবার উত্তর আসছে অপর পাশ থেকে। পতিতালয়ের মাতা বলেন, এই পতিতালয়ে প্রত্যেক নারী আসে বেশ্যা হতে, কিন্তু তুমি ছিলে আমার মেয়ে হয়ে। ভদ্রলোকের একটা প্রবাদ আছে জানো তো, মা বেশ্যা হলেও মা আমি তোমার ঠিক সেই মাতা যে নিজে এক একজনকে বেশ্যা বানিয়ে দেয়। শুধু পারল না নিজের বেলায়। যদিও তুমি আমার আপন সন্তান নও, কিন্তু আমার কোলে পিঠে বড় করা সন্তান তুমি। আমি চাই তুমি এই জীবনটাই বেছে নাও, এটা যেটা আবাইদ শাহ তোমাকে দিতে চায়। বিদ্রুপের হাসি হাসল রঙ্গনা। চোখ দিয়ে এক বিন্দু পানির ফোঁটা বের হয়েছে তার। ঠোঁটে অসহায়তার হাসি ফুটিয়ে বলে, আমি তো বেশ্যা হয়েই গেছি মাতা। আবিয়াদ শাহ আমাকে এখানে আনার আগেও যে আমাকে দুজন পুরুষ নষ্ট করে দিয়েছে, সে নষ্ট জীবন সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিয়েই তো সুস্থ জীবন উপহার দিচ্ছে তোমাকে কেউ। গ্রহণ করে নাও, তোমারই মঙ্গল। অন্যের সংসার ভেঙে আমি আমার দিকে অন্য পুরুষকে ধাবিত করে মঙ্গল করছি বলে তোমার মনে হয়? এখানে থাকলে তিলে তিলে এক এক পুরুষের কাছে নিজেকে সমর্পণ করার থেকে ভালো তুমি নিজেকে এক পুরুষের কাছে সমর্পণ করে দিলে। এখানে আসা প্রতিটি নারীর চোখের পানির কারণটা যদি তুমি জানতে, তাহলে আজ তুমি বুঝতে যে জীবন আমি তোমাকে দিয়েছি এটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। ওখানে থেকে আমি যে কাজ করতাম তাতে হয়তো আমি সুখে থাকতাম না, কিন্তু আমার দ্বারা অন্য কেউ দুঃখে থাকতো না। এটা কেন বুঝতে চাও না? আমি আজ দেখলাম এক নারীর হাহাকার। ভেতরের গভীরতা তুমি উপলব্ধি করতে পারছো না, তাই শুধু এক নারীর হাহাকার দেখেছো। তোমার জন্য যে ছাড়খাড় হয়ে যাচ্ছে তার হাহাকার দেখছো না তুমি? পুরুষ মানুষ কখনো এক নারীতে আসক্ত থাকে না। যদি এমনটাই হতো তাহলে পতিতাদের আলাদা ইনকাম হতো না। পুরুষ অথবা নারী এরা সবাই মুখোশধারী। তুমি এসব এখন কিছুই বুঝবে না। যেখানে আছো খুব ভালো আছো। এখন তুমি আমার আয়ত্তের বাইরে। তোমার দায়িত্ব আমার উপর এতদিন থাকলেও এখন নেই। তাই আমাকে কল দিয়ে ওই জীবন থেকে মুক্তি চাইবে না। যদি জিজ্ঞাসা করো কিভাবে ওই জীবনে সুখে থাকবে, তাহলে তোমাকে কিছু জ্ঞান আমি দিতে পারি। আমি কোনোদিন আমার কষ্ট কাউকে কষ্টে পেতে দেখিনি মাতা, কারণ তুমি ওই দুনিয়াটাই দেখোনি। কিন্তু আমি তোমাকে দেখেছি। তুমিও কারো জন্য কান্না করেছো। সদ্য জন্ম নেওয়া এক বাচ্চা মেয়ে কান্না করেছিল তার মাকে পেতে, অথচ চারপাশে খুঁজে খুঁজে আমি পাইনি সেই মাকে। আমি দেখেছি তোমার কান্না কোনো এক ভালোবাসার জন্য, যেটা আমি তখন বুঝতামই না। আজ তুমি আমার হাতে না থাকলে তুমি হয়তো ওই জীবনটাই পেতে। আর এসব বলে কি হবে? তুমি কি মনে করো আমাদের এই পতিতালয়ে যেসব পুরুষ আসে ওরা ওদের বউকে সুখে রাখে? না রঙ্গনা, ওরাও কান্না করে। ওদের মনেও হাহাকার থাকে, ঠিক যেমন তুমি আজ কোনো নারীর হাহাকার দেখেছো তেমন। তবে তুমি তাকে এই হাহাকার থেকে মুক্তি দিতে পারবে না, কারণ তুমি এখন আবেদ শাহের হাতের পুতুল। আর এটাই তোমার নিয়তি। এটাই যদি আমার নিয়তি হয়, তাহলে আগে যে দুজন পুরুষ আমার শরীর নোংরা করেছে তার কি হবে? বারবার এক কথা কেন বলো? নিজেকে নোংরা বলে কি পাচ্ছ তুমি? এতই যখন এক কথা বলছো তাহলে বলি, ওটা ছিল আমার আয়ত্তের মাঝে তোমার জীবন, যেটা আমাকে পালন করতে হতো। আমার কাজই হলো মেয়েদের পতিতালয়ে আনা। তোমাকে আমি ভিন্ন জীবন দেওয়ার চেষ্টা কখনো করিনি। তোমার ভাগ্য তোমাকে নিয়ে গেছে। যেমন তোমার ভাগ্য আমার হাতেই তোমার বেড়ে ওঠা লেখা ছিল। অতীত ভুলে যাও রঙ্গনা। তোমার বর্তমান তোমাকে যেভাবে এগিয়ে নিয়ে যাবে তুমি সেভাবে চলতে থাকো। ভালো কিছু পাবে তুমি। রঙ্গনা কিছু বলতে যাবে তার আগে কলিং বেলের শব্দ শুনতে পায় সে। মাতাকে উদ্দেশ্য করে বলে, কেউ একজন এসেছে, আমি দেখছি। সাবধানে থেকো। ওখানে তোমাকে একা সময় কাটাতে হবে। আমি থাকবো না এখন আর। নিজের ঝামেলা নিজেকে মেটাতে শেখো। আর শোনো, বলো, দুর্বলতা হলো শত্রুপক্ষের বড় হাতিয়ার। এই হাতিয়ার যেদিন ওরা ওদের আয়ত্তে নেবে সেদিন তুমি তোমার সর্বস্ব হারাবে। তাই নিজেকে দুর্বল নয় কঠোর রাখতে শেখো। দেখবে তোমার বিরুদ্ধে কোনো হাতিয়ার কাজ করবে না। রাখছি। মাতা কল কেটে দিল।
রঙ্গনা দরজা খুলতে যাবে অমনি দেখলো কেউ নিজে থেকেই দরজা খুলে ভিতরে ঢুকছে। রঙ্গনা এগিয়ে আসতেই দেখলো আবয়াজ এসেছে, হাতে একটি কাগজ। ভেতরে ঢুকে ঠোঁটে হাসি ফোটালো আবয়াজ। রঙ্গনা পাত্তা না দিয়ে ভেতরে চলে গেল। আবয়াজ এখনো কথা বলেনি তার সাথে। পুরো একটা দিনও যায়নি সে রঙ্গনাকে পতিতা পল্লী থেকে কিনে এনেছে। বেশ মোটা অঙ্কের টাকা দিয়ে চিরদিনের জন্য রঙ্গনাকে নিজের জন্য নিয়ে এসেছে আবয়াজ শাহ। ড্রয়িং রুমে থাকা খাবার টেবিল থেকে একটি গ্লাসে পানি নিয়ে ঢকঢক করে গিলে রঙ্গনার ঘরে উপস্থিত হয়। রঙ্গনা ঘরে এসে নিজের মতো নীল পলিশ দিতে থাকে নিজের হাতের নখগুলোতে। আবয়াজ গলা খাকারি দিয়ে বলে, রঙ্গবতী? কর্ণপাত হলেও প্রত্যুত্তর করল না রঙ্গনা। আবয়াজ আবারও বলে, এখানে একা একা থাকতে একটু কষ্ট হবে, তবে এটা অভ্যাস করে নিও। আমার বাসায় তোমাকে এখন নেওয়া সম্ভব না। মৃদু হাসল রঙ্গনা। এই হাসি সবসময় তার ঠোঁটে লেগেই থাকে। হাসি ছাড়া কখনো সময় কাটেনি তার। আবয়াজের দিকে তাকিয়ে বলে, মাঝে মাঝে বউকে একটু পাঠাবেন আমাকে অপমান করতে, সময় আপনা আপনি কেটে যাবে। হতভম্ব হয়ে গেল আবয়াজ। কঙ্কা এসেছিল এখানে? সে তো এ বিষয়ে কিছুই জানে না। কঙ্কা তোমার এখানে এসেছিল? নাম জানি না, তবে এসেছিল আপনার বউ। আবয়াজ এসে বসলো রঙ্গনার পাশে। রঙ্গনা দেখেও না দেখার মতো করে থাকে। আবয়াজ হাতে থাকা কাগজটা এগিয়ে দিয়ে বলে, সই করো। কিসের কাগজ এটা? বিয়ের। কার? তোমার আর আমার। মুখ ঘুরিয়ে নিল রঙ্গনা। নীল পলিশ পাশের টেবিলে রেখে বলে, আপনার বউ বলল আমি নাকি আপনাকে জাদু করেছি। তাতে অবশ্য আমার যায় আসে না, কিন্তু একটা জিনিস খুব ভাবালো আমাকে। কি? আপনার বউ তো আমার থেকেও সুন্দরী। বলা যায় রূপী গুণে সর্বাঙ্গে সৌন্দর্যের শেষ নেই। তাহলে আমাকে নিয়ে পড়ে আছেন কেন? এটা বোঝার দরকার নেই তোমার। তুমি এই কাগজে সই করে আমার হয়ে যাও। আমি তো আপনার হয়েই গেছি। এই যে আমাকে একটা আলাদা ফ্ল্যাটে এনে রাখছেন, আমি তো আপনার আয়ত্তে। এখন যেভাবে আছো এটাকে রক্ষিতা বলে। আমি চাই বউ হয়ে থাকো। সম্ভব না। কেন? পতিতারা বউ হতে পারে না। কাল অবধি তুমি পতিতা ছিলে, আজকে নেই। আপনার বউ আছে, সে তোমার কিছুই করতে পারবে না। বউ রেখে যদি ফুর্তি করতে হয় তাহলে বাইরে গিয়ে করুন, পতিতালয় আছে সেখানে করুন। আমাকে কেন আলাদা এক স্থানে রেখে আরেক নারীর হৃদয়ে কম্পন বৃদ্ধি করছেন? যে যার স্তরের জ্বালা দেখে। তোমাকে যেটা করতে বলেছি করো। আমি পারবো না। কেন? আজ আপনার বউ এসে কথা শুনিয়েছে, কাল আপনার পুরো পরিবার আসবে। আপনাকে বিয়ে করতে না এলো কোনো সাক্ষী, না এলো পরিবার। এর থেকে তো ভালো বিয়ে না করেই থাকা। কঙ্কা রাজি হয়েছে তোমার সাথে সংসার করা নিয়ে। ব্রক্রটি হয়ে গেল রঙ্গনার। আবয়াজের চোখে চোখ রেখে বলে, মিথ্যা বলে সম্পর্ক ধরে রাখার দরকার কি? আপনার বউকে আমি স্পষ্ট দেখেছি, সে এই বিয়েতে রাজি না। তুমি সই করবে না? যতক্ষণ না আপনার বউ নিজের মুখে স্বীকার করবে যে সে আমাকে আপনার সাথে বিয়ে দিতে রাজি, ততক্ষণে আমিও রাজি হব না। ফস করে শ্বাস নিল আবয়াজ। বসা থেকে উঠে দাঁড়ালো। দরজার দিকে হাঁটতে হাঁটতে বলে, কালকেই তোমার ইচ্ছা পূরণ হবে। আর হ্যাঁ, খাবার আছে রান্নাঘরে। দরজা ভালো করে লাগাবে। কেউ আসলেই দরজা খুলবে না। লুকিং গ্লাস দিয়ে আগে দেখে নেবে। কথাগুলো বলতে বলতে নিজ গতিতে হাঁটতে থাকলো। আবয়াজ যেতেই রঙ্গনা দরজা লাগিয়ে দিল। ঘরে এসে বেলকনিতে দাঁড়ালো। দেখলো গাড়িতে উঠেছে আবয়াজ। গাড়ি চলে যেতে দূর থেকে গিটারের শব্দ কানে ভেসে আসলো রঙ্গনার। গিটারের আওয়াজ অনেক সুন্দর লাগলো রঙ্গনার কাছে। চোখ বন্ধ করে উপভোগ করতে চায় সে। পাশে থাকা চেয়ারে বসে চোখ বন্ধ করে শুনছে। বাসায় এসে হলরুম থেকে কঙ্কাকে টেনে নিয়ে আসলো আবয়াজ। এখন সন্ধ্যা পেরিয়ে রাত। বিছানায় ঘুমিয়ে আছে 2.5 বছরের একটি বাচ্চা, নাম আব্রাহাম। তাকে দেখে আবয়াজ কঙ্কাকে নিয়ে চলে যায় বেলকনিতে। ধাক্কা মেরে কঙ্কাকে দূরে সরিয়ে দিয়ে বলে, আপনি আমার জীবনটাকে আর কত নরক করে দিবেন কঙ্কা? কঙ্কা কিছু না বোঝার মতো করে বলে, কি করেছি আমি? কি করেননি? আমি রঙ্গনাকে নিজের জীবনে আনার আগে আপনার থেকে অনুমতি চেয়েছিলাম। আপনি রাজি ছিলেন। বিনিময়ে এটুকুই বলেছিলেন রঙ্গনা যেন এই বাড়ির ত্রিসীমানায় না থাকে। আমি এতেও রাজি। আপনার ছেলেসহ আপনাকে নিজের বলে পরিচয় দিয়ে রেখেছি আমি। আপনাকে কোনো কিছুর অভাবে রাখিনি। তারপরও কেন আমাকে অভাবে থাকতে হয়? আমি কি কোনো কিছুই পাবো না? কঙ্কা কাচুমুচু হয়ে গেল। আগে যদিও আবয়াজকে কিছু একটা ব্ল্যাকমেল করে নিজের কাছে রাখা যেত, এখন এটা সম্ভব না, কারণ সমস্ত ঋণ আবয়াজ পরিশোধ করে দিয়েছে।
এখন ওর নামে কোনো মামলা করতে পারবে না। আবায়েজ এখন মুক্ত, বরং হিতে বিপরীত হলে সে ভোগ করতে বাধ্য। একটা বাচ্চা নিয়ে কোথাও যেতে পারবে না সে। গেলেই লোকজনের সামনে তাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে। কথাকে মিথ্যা বানাতে কঙ্কা বলে, আমি তো আপনার আরেকটা বিয়েতে রাজি হয়েছি, তাহলে আমার দোষ কোথায়? আমার সামনে নাটক করবেন না, একদম কোনো নাটক করবেন না। আপনারা বাবা মেয়ে মিলে আমার জীবনটাকে নাটক করে করে বিষিয়ে দিয়েছেন। আপনাদের আসল রূপ আমি চিনি, খুব ভালো করে জানা আছে আপনাকে। আপনি খুব ধূর্ত এক নারী, যে কিনা যখন তখন ভুল পাল্টাতে জানে। তাই এখন নাটক করবেন না। আমি জানি আপনি রঙ্গনার কাছে গেছিলেন, ওকে বাজে বাজে কথা শুনিয়েছেন। কঙ্কা চুপ হয়ে গেল, যেন মুখ খুলে ক্ষতিকর হয়ে যাবে, হয়তো সংসার টিকবে না। আবায়াজ দেওয়ালে নিজের হাত দিয়ে জোরে পাঞ্চ করল। এতে করে কেঁপে ওঠে কঙ্কা। ব্যথা পায় আবায়াজ, তবে এই ব্যথা রাগ কমাতে সক্ষম হয়নি। কঙ্কার দিকে ফিরে বলে, আমাদের বিয়ের আগে আপনাকে আমি বলেছিলাম, যেদিন আমি আমার ঋণ পরিশোধ করে দিব ওই দিন থেকে আমি মুক্ত। আপনি জানতেন আমি আপনাকে ভালোবাসি না, আমিও জানি আপনি আমাকে ভালোবাসেন না। শুধু একটা নাম পরিচয় পেতে আমার জীবনে আপনার আগমন। আমরা দুজনে নিজ স্বার্থের জন্য একে অপরের হয়ে আছি। না আপনি আমার জীবনে আসতে চেয়েছেন, আর না আমি আপনার জীবনে আসতে চেয়েছি। স্বার্থ সিদ্ধি যখন হয়েই গেল, তাহলে কেন আমার থেকে রঙ্গনাকে আলাদা করতে চাইছেন? আমি তোকে আপনার চারপাশে রাখছি না। আপনি যে ঘরে ছিলেন সেই ঘরেই থাকবেন, আপনার স্থান তো পরিবর্তন হবে না। তাহলে কেন আমাকে সুখে থাকতে দিচ্ছেন না? শেষের কথাটি অনেক জোরেই বলে আবায়েজ। রাগে রক ফুলে উঠেছে, কঙ্কা কেঁপে ওঠে। আবায়েজকে কিছু একটা বলে সান্ত্বনা দিতে হবে। তাই বলে, আমি মানছি, আমি রাজি হয়েছি আপনাকে দ্বিতীয় বিয়ে দিতে, কিন্তু আপনি যাকে বিয়ে করতে চান সে তো আপনার জন্য ঠিক না। একজন পতিতা কি করে আপনার বউ হয়? সাধারণ ঘরের কোনো মেয়ে নিলেই তো হয়। ফিচেল হাসলো আবায়েজ, কঙ্কার দিকে চোখ দুটো স্থির রেখে বলল, সাধারণ ঘরের এমন মেয়েকে জীবনে আনবো যে কিনা বিয়ের আগেই বয়ফ্রেন্ডকে নিজের দেহ বিলিয়ে দেয়। সমাজের লোকেদের আড়ালে দেহ দেওয়া নারী অনেক ভালো, আর সমাজে প্রকাশিত দেহ বিলিয়ে দেওয়া নারী নষ্ট। এটাই যে লোকেদের উক্তি। কঙ্কা অপমান বোধ করল, খুব বেশি অপমান বোধ করল। সে তার অতীতের জন্য এখনও কষ্ট পায়। হ্যাঁ, তার জীবনেও এক কালো অতীত আছে, তবে সে তো ভালোবাসায় রাঙিয়ে দেওয়া জীবন উপভোগ করেছিল। ইচ্ছা করে প্রিপ্ল্যান তো তার ছিল না। ভুল মানুষকে ভালোবাসার ফল এখন ভোগ করছে। তবে যাই হোক, যে জীবন সে পেয়েছে সে জীবন থেকে দূরে সরে যেতে পারবে না। কঙ্কা মাথা নিচু করে বলে, আমি তার জন্য এখন অনুতপ্ত। পারলে আমাকে আমার অতীতের জন্য মাফ করে দিন, কিন্তু এভাবে অতীত টেনে আমাকে আর কষ্ট দিবেন না। আমি আপনাকে আপনার অতীত মনে করিয়ে দিতে চাই, তবে আপনাকে বুঝতে হবে আমার জীবনে আপনি পবিত্রতা হয়ে আসেননি যে আরেক নারী থেকে আঙ্গুল তুলবেন। আমি রঙ্গনাকে ভালোবাসি। কেন ভালোবাসি জানেন? ওর শরীর নোংরা হলেও ও কখনো মুখোশ ধরে রাখেনি। ওর একটা নির্দিষ্ট সীমানায় থেকে জীবনযাপন করতে হয়েছে। আরে ওই মেয়ের তো তাও নোংরা জীবনের কারণ আছে। আপনি কেন নিজেকে নোংরা করেছিলেন বলতে পারেন? নিজের জীবন পতনে ফেলে আমাকে ধ্বংস করতে চেয়েছেন। এত কথা জানি না। কাল আপনি আমার সামনে রঙ্গনার কাছে মাফ চাইবেন। মাথা ঘুরে উঠল কঙ্কার, সাথে রাগের মাত্রা বেড়ে গেল। একটা পতিতার কাছে মাপ চাওয়ার মতো বড় অপমান আর কিছুই না। আবায়েজ কথাগুলো বলেই ঘরে চলে আসে। আব্রাহাম উঠে বসে আছে, হয়তো শব্দ পেয়েই ঘুম ভেঙেছে। পায়ের কাছে কিছু খেলনা গাড়ি ছিল, ওগুলো নিয়ে খেলছে। আবায়েজ এই শিশুটির দিকে তাকালে নিজে থেকেই দমে যায়, মনটা ফুরফুরে হয়ে ওঠে। আব্রাহামের কাছে এসে বসে, আব্রাহামের মাথায় হাত বুলিয়ে দেয়। ছোট্ট আব্রাহাম তাকালো আবায়েজের দিকে। জন্ম নেওয়া থেকে সবাই আবায়েজের বাবা হিসেবে আব্রাহামকে জানে। আসল সত্যটা শুধু আবায়েজ আর কঙ্কা ও তার বাবা জানে। আব্রাহাম তার বাবাকে দেখে হেসে দেয়। আবায়েজ তার ওষ্ঠ ছোঁয়ালো আব্রাহামের ললাটে। আব্রাহাম আদো আদো বলিতে বলে, বাবা। কলিজা জুড়ে যায় আবায়েজের। কঙ্কাকে ছেড়ে না দেওয়ার একমাত্র কারণ এই আব্রাহাম। আব্রাহাম তার উজ্জ্বল ভবিষ্যৎ পাবে না। পৃথিবী তাকে অবৈধ বলে স্বীকৃতি দেবে, যেটা মানতে কষ্ট হবে আবায়েজের। জন্ম নেওয়ার পরপরই আব্রাহামকে নিজের কোলে নিয়ে আদরে ভরিয়ে দেয় আবায়েজ। ভালোবাসার জাগরণ উঠে এক শিশুর প্রতি। তারপরও ভালোবাসতে পারল না কঙ্কাকে। কঙ্কা তার পরিবারের সাথে ছলনা করেছে, কিন্তু আব্রাহাম তো নিরপরাধ শিশু। আবায়েজের চোখ ভিজে এলো। চোখ বন্ধ করতে ভেসে উঠল গলায় দড়ি দেওয়া 16 বছরের একটি ছেলে। আবায়েজের বেস্ট ফ্রেন্ড ছিল। মা তাকে বড় করেছিল। পৃথিবী তাকে অবৈধ বলে স্বীকৃতি দেয়।
প্রতিনিয়ত এই অবৈধ ডাক আর মাকে নিয়ে কটাক্ষ সহ্য করতে না পেরে একদিন সেই ছেলেটি গলায় দড়ি দিয়ে মারা গেল। আবায়েজ অবশ্যই এই আত্মহত্যার জন্য নিজেকে দায়ী করে, কারণ আত্মহত্যার আগে 2 দিন সে ব্যস্ত ছিল। ছেলেটি তার সাথে কথা বলতে চাইলেও পরীক্ষার ব্যস্ততা দিয়ে আবায়েজ কথা বলতে পারেনি। ব্যাপারটা এমন না যে আবায়েজ তাকে ঘৃণা করত, পড়াশোনায় মনোযোগী ছিল আবায়েজ। পরীক্ষার সময় তো কোনো দিকে তার মন বসতো না। বাবা মাকেও নিজের ঘরে আসতে দেয় না এই সময়। একটি ফ্লাক্স আর চায়ের কাপ নিয়ে টেবিলে বসে থাকতো। পরীক্ষা শেষ করে বন্ধুকে খুঁজতে থাকে সে। রোল নম্বরের কারণে 2 বন্ধুর 2 রুমে সিট পড়ে। আবায়েজের পরীক্ষা খুব ভালো হয়। খুশিতে খুশিতে খুঁজতে যায় বন্ধুকে। আজকে মন খুলে আনন্দ করবে দুজনে। কিন্তু ওই দিন পরীক্ষার হলে খুঁজে পায়নি তাকে। অনেক খুঁজে যখন পায় না, তখন তার বাড়িতে যায়। দেখতে পায় প্রিয় বন্ধুর লাশ। সহজ সরল এক ছেলে ছিল। সমাজের লোকের কটু কথা আর মায়ের কৃতকর্মের জীবন দিতে হয় তাকে। এমন পরিস্থিতি যাতে আব্রাহামের না হয়, তাই এখন চাইলেও ছাড়তে পারবে না কঙ্কাকে। আবায়েজের চোখের পানি মুছে দিল আব্রাহাম। কিছুক্ষণ দুজনে খেলা করলো। আব্রাহামকে ঘুম পাড়িয়ে চলে যাচ্ছে আবায়েজ নিজ ঘরের দিকে। যেতে যেতে বলে, আব্রাহাম আমার দুর্বলতা আর রঙ্গনা আমার ভালোবাসা। আপনি যে স্থান এই 3 বছরে গড়ে নিতে পারেননি, এখন সেই স্থানের জন্য আরেক মেয়েকে দায়ী করবেন না। এই সমাজ আপনার গোপন জীবন সম্পর্কে অবগত না, তাই বলে আমি সর্বদা নিজেকে সংযত রেখে চলবো সমাজকে আদর্শ দেখানোর জন্য, এটা ভুল। যে যাই ভাবুক, এবার এই আবায়েশা তার স্বার্থের কথা ভাববে। যাকে সে ভালোবেসেছে তাকে তার করেই ছাড়বে। আবায়েজ চলে যেতে আব্রাহামকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে কঙ্কা। আব্রাহামের কপালে চুম্বন দিয়ে বলে, আমি কখনই আবায়েজকে ভালোবাসতে পারবো না, কিন্তু আমার নিয়তি ওর সাথে। হাজার হোক আমি সতীনের ঘর করতেও পারবো না। যদি ওর কোনো সন্তান হয়, তাহলে ও তোর থেকে ওই সন্তানকে বেশি ভালোবাসবে। এটা আমি মানতে পারবো না। কথাগুলো গুনগুন করে বলে কঙ্কা ওর চোখের পানি ফেলতে থাকে। এই 3 বছরের সংসারে কি আর জীবনে প্রথম ভালোবাসা ভোলা যায়? কঙ্কা ভুলতে পারেনি। প্রায় 8 বছরের প্রেম ছিল। ধোঁকা দিয়েছে অবশেষে তাকে। কোথায় আছে আজও খোঁজ মেলেনি তার। কঙ্কা খোঁজ করেছিল, ওর বাবাও খোঁজ করেছিল, কিন্তু কেউ পায়নি। নিজের ঘরে এসে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে একটি সিরিঞ্জ ও একটি মেডিসিন বের করলো আবায়েজ। এগুলো নিয়ে ইজি চেয়ারে বসলো। সিরিঞ্জে মেডিসিন ঢুকিয়ে নিজের হাতে নিজে পুশ করলো। কিছুক্ষণ চোখ বন্ধ করে রক্তিম চোখটি মেলে তাকালো। অতঃপর একটি প্যাকেট খুলে গন্ধ শুকতে থাকে। এবার শান্তি লাগছে তার। প্যাকেট ও সিরিঞ্জ নিচে ফেলে মাথাটা চেয়ারে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করলো। চোখের সামনে ভেসে আসছে হাসি মাখা রঙ্গনার মুখ। সেদিন প্রথম দেখেছিল রঙ্গনাকে। আবায়েজ আর তার ছোট ভাই আরিফ দুজনে মিলে গিয়েছিল শপিং মলে। আরিফের বিয়ের জন্য 2 ভাই কিছু কেনাকাটা করবে। আরিফের হবু বউ তিশাকে নিজ থেকে আলাদা কিছু উপহার দেওয়ার জন্য শপিং মলের গোল্ডেন সেক্টরের দিকে যেতেই আবায়েজের চোখে ধরা দেয় হাস্যোজ্জ্বল মুখশ্রীর রঙ্গনাকে। পাশে একটি মেয়ে থাকে, মীরা। রঙ্গনা স্বর্ণের মধ্যে চিকন কাজের ব্রেসলেট দেখছিল। কোনোটাই তার পছন্দ হয় না। যেগুলো পছন্দ হয় ওগুলো মোটা ব্রেসলেট আর অধিক দামি। মাতা তাকে যে টাকা দিয়েছে তাতে কিছু জামাও কিনতে হবে। মীরা রঙ্গনাকে আঙ্গুল দিয়ে খোঁচা মারে একটু। বিরক্তির সাথে বলে, একটা ব্রেসলেট নিলেই তো হয়, এটা তো সুন্দর। রঙ্গনা এক একটা ব্রেসলেট দেখতে দেখতে বলে, সুন্দর, তবে আমার ওটা মনে ধরেনি। এত দাম দিয়ে জিনিস কিনবো, মনে না ধরলে হয়? আমি এমন ব্রেসলেট কিনতে চাই যেটা সব সময় আমি হাতে দিতে পারি। মাতা আমাকে প্রথমবার নিজের পছন্দ করা স্বর্ণের কোনো গহনা উপহার দিবে বলেছে। এই প্রথম আমি মাতাকে ছাড়া বাইরে এসেছি। কেমন যেন ভিন্ন অনুভূতি কাজ করছে। অনেক দেখার পর সিম্পলের মধ্যে একটি ব্রেসলেট পছন্দ হয় রঙ্গনার, যেটা সে নেওয়ার আগেই আরিফ হাত দিয়ে দোকানের কর্মীকে বলে, এটার দাম কত? রঙ্গনা কিছু না বললেও বিরক্ত হয়ে মীরা বলে, এই যে ভাইয়া, আপনি দেখেননি এটা আমার বান্ধবীর হাতে ছিল? আপনার বান্ধবীর হাতে পুরো ব্রেসলেটের বক্স ছিল, শুধু এটা না। উনি এক একটা চয়েস করতে করতে আমার এটা নিয়ে চলে যাওয়া হয়ে যাবে। এই জন্য মেয়েদের নিয়ে শপিং করতে নেই। একটা জিনিস নিতে 1 ঘন্টা লাগাবে। এর থেকে ভাইকে নিয়ে এসে শপিং করাই ভালো। আরিফকে কিছু বলতে যাবে তার আগে রঙ্গনা থামিয়ে দেয় মীরাকে। কথা না বাড়িয়ে রঙ্গনা অন্য একটি ব্রেসলেট নিয়ে নেয়। গোল্ডের দোকান থেকে বাইরে গিয়ে রঙ্গনা অন্য দোকানে যায়। তবে আবায়েজের চোখ শুধু তার দিকে। আবায়েজ তখনও জানে না রঙ্গনাকে, শুধু দেখছে তাকে। আরিফ শপিং শেষ করে আবায়েজকে বলে, চলো। আবায়েজ নড়ে না, সেখানে দাঁড়িয়েই দেখছে রঙ্গনাকে।
আরিফ কিছুই বুঝতো না। যখন রঙ্গনা সব কেনাকাটা শেষ করে বের হয় তখন আবায়েজ নিজেও সেখান থেকে বের হয়। গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে আবায়েজ, আরিফ তার পাশে বসে। রঙ্গনা যে রিকশায় উঠেছে সেই রিকশা ফলো করতে থাকে আবায়েজ। আরিফ তাদের বাড়ির রাস্তার বিপরীত রাস্তা দেখে অবাক হয়। আবায়েজকে প্রশ্ন করে, এদিকে কোথায় যাচ্ছ ভাই? আবায়েজের একটাই উত্তর, এটা শর্টকাট রাস্তা। রঙ্গনাদের রিকশা এসে থামলো একটি বাড়ির সামনে। বাড়িটি একতলা পাকা বাড়ি। সামনে কিছুটা ফাঁকা জায়গা আছে যেখানে ফুল গাছে ভরে আছে। রঙ্গনা সেই বাড়ির ভিতরে ঢুকে গেল। মীরা রিকশা করে চলে যায় অন্যদিকে। আবায়েজ রঙ্গনার বাড়ি দেখিয়ে গাড়ি ঘুরিয়ে চলে আসে নিজের বাড়িতে। বাড়িতে আসার পর আরিফের দিকে তাকিয়ে দেখলো আরিফ মুখ গোমড়া করে আছে। আবায়েজ প্রশ্ন করে, তোর আবার কি হলো? শর্টকাট রাস্তার নাম করে লং রাস্তায় নিয়ে গেলে আমাকে। এটা ঠিক কেমন শর্টকাট রাস্তা ছিল তুই বুঝবি না, বলেই বাড়িতে ঢুকলো আবায়েজ। আরিফ আহামকের মতো কিছুক্ষণ দেখে ভিতরে ঢুকে। কারো ধাক্কায় হুঁশ ফিরল আবায়েজের। চোখ মেলে দেখলো পাশে দাঁড়িয়ে আছে আরিফ। আরিফের থেকে চোখ সরিয়ে চেয়ারের কোণায় তাকালো। এখনও সিরিঞ্জ আর ওই প্যাকেট আছে। ওগুলো বাম পা দিয়ে ঠেলে দূরে সরিয়ে দিল। তারপর আরিফকে বলে, তুই এখন এখানে কেন? ভাইয়ের সাথে সময় কাটাতে এসেছি। কেন, তুমি খুশি হওনি? খুশি হয়েছি, তবে এত রাতে বউ রেখে ভাইয়ের কাছে আসার মানেটা বুঝলাম না। ভাই নিজেও বউ রেখে এই ঘরে কেন থাকে এটাই বুঝলাম না। ভালো লাগছে না আমার তাই। লাভ ম্যারেজেও কিনা ভালো লাগে না? তাহলে কি করা উচিত ভাই? লাভ ম্যারেজ? এই লাভ ম্যারেজ নামটা আবায়েজের সাথে যুক্ত হলেও সত্যি তো এটা না। আরিফ আবায়েজকে উদ্দেশ্য করে বলে, সত্যি করে বলো তো ভাই, তুমি কি এখন ভাবিকে ভালোবাসো না? তোর এমনটা কেন মনে হলো? কারণ তোমার মাঝে আমি বউয়ের প্রতি সেই ভালোবাসাটা দেখি না। আগে দেখতিস? না। তবে কাকাজানের শত্রুর মেয়েকে ভালোবেসে বিয়ে করেছো, এটাই তো তোমার ভালোবাসার গভীরতা প্রকাশ পায়। মনে মনে বিদ্রুপের হাসি হাসল আবায়েজ। কাকাজানের শত্রুর মেয়েকে ঠিক কোন অবস্থায় বিয়ে করেছে শুধু সেই জানে। কোনো কথা না বাড়িয়ে আরিফের দিকে তাকিয়ে বলে, অনেক রাত হয়েছে, এখন যা, কিছু হলে জানতে পারবি। আরিফ তবুও কিছুক্ষণ বসে রইল। দেখল আবায়েজের মুখের দিকে। সব দেনা পাওনা পূরণ করার পর থেকে আপনা আপনি একটা সতেজ ভাব ফুটে উঠেছে তার মধ্যে। আগের মতো চুপচাপ থাকলেও চোখে মুখে চিন্তার ছাপ নেই। আবায়েজের দিকে তাকিয়েই আরিফ বলে, ভাই হই আমি তোমার। আমার বিপদের ঢাল যেমন তুমি, তোমার বিপদের ঢাল আমি ভাই। আমাদের বাবা মারা যাওয়ার পর তুমি সব কিছু সামলে নিয়েছো। ভাইয়ের বিপদেও আমি সব কিছু সামলাতে চাই। কোনো কিছু হলে বলো আমাকে, সাহায্য করব আমি তোমাকে। আবায়েজ তাকালো ভাইয়ের দিকে। এখন অনেক বড় হয়ে গেছে। এই তো সেদিনও এই আরিফকে টাকা দিতে হতো নিজের পকেট থেকে। আজ নিজ বুদ্ধি দিয়ে ভাইকে সাহায্য করতে চায়। তবে বাবা মারা গেছে শুনে কষ্ট হলো আবায়েজের। ভিজে আসা চোখটা পরিপূর্ণ ভেজার আগেই মুছে নিয়ে বলে, বাবার মৃত্যুর জন্য আমি দায়ী। আমার জন্য বাবা স্ট্রোক করে মারা যায়। আমি কোনোদিন ভুলব না ওই মুহূর্ত। আজ অবধি মা আমার সাথে কথা বলে না, অথচ যার জন্য আমার এই অবস্থা তাকে ঠিকই মা ঘরের লক্ষ্মী মনে করে। শেষের কথাটি আবায়েজ আনমনে বললেও শুনতে পায় আরিফ। কিছু বুঝে উঠতে পারল না। ভ্রুকুটি করে বলে, কার কথা বলছো তুমি ভাই? আবায়েজ গলা খাকারি দিয়ে বলে, কারো কথা বলছি না আমি। তুই যা, বউকে রেখে ভাইয়ের সাথে রাত কাটালে বউ রাগ করবে। আরিফ শুধু আবায়েজের হাতটা শক্ত করে ধরল। আবায়েজের চোখে চোখ রেখে কিছু আশ্বাস দিল, তারপর চলে গেল সেখান থেকে। আরিফ যেতেই আবায়েজ দরজা লাগিয়ে লাইট অফ করে চোখ বন্ধ করে দিল। মনে পড়ে গেল পুরনো অতীত। তখন সে নতুন বাবার কোম্পানিতে ঢুকেছিল। বাবা আহনাফ শাহের হাত ধরে কোম্পানিতে ঢুকেছিল। বাবার আস্থা ও ভরসা জয় করতে আবায়েজ নিজেও অনেক উৎসাহিত। তখন প্রথম চাকরি খুশি যেন একটু বেশি। বেশ কয়েকদিন অনেক আনন্দের সাথেই কাটে। এরপর দেখা যায় কোম্পানিতে আগে থেকেই অনেক ঋণ নেওয়া আছে। এমনকি একটা ডিল আবায়েজের বাবা হেরে গেছেন, যার কারণে আবায়েজকে দায়িত্ব দিয়ে বিদেশে চলে যায় আবায়েজের বাবা। ওখানকার কোম্পানিটাও দেখতে হবে, যেটা উনি দেখেন, আর বাংলাদেশের কোম্পানি আবায়েজ দেখবে। আবায়েজের কাকা রিজভী শাহ এখানে ছিলেন না, তিনি চট্টগ্রামে সরকারি চাকরি করেন। আবায়েজ জানত না তার কাকার শত্রু কঙ্কার বাবা কিবরিয়া আলম, কারণ কঙ্কার বাবা ও আবায়েজের কাকার মধ্যে আলাদা শত্রুতা গড়ে ওঠে, যেটা কেউ জানে না। এক মিটিংয়ে দুই কোম্পানি একসাথে হলে আবায়েজ অনেক ভালো উপস্থাপন করে, যার কারণে ডিল আবায়েজের কোম্পানি পায়। ঠিক তখনই কিবরিয়া আলমের নজরে পড়ে আবায়েজ। ডিল করার সময় আবায়েজ আর তার বন্ধুসুলভ কিছু আচরণ হয়ে থাকে। ধীরে ধীরে কিবরিয়া আলম জানতে পারে আবায়েজ আসলে রিজভী শাহের ভাইয়ের ছেলে।
তার সাথে এটাও জানতে পারে আবায়াজদের কোম্পানির অবস্থা খুবই খারাপ। অধিক লোনের কারণে কোম্পানির লস হতে চলেছে, এমনকি যে কোনো সময় নিলামে উঠতে পারে। এ নিয়ে ডিপ্রেশনে থাকে আবায়াজ। এই সুযোগটা কাজে লাগায় কিবরিয়া আলম। বন্ধুত্বের হাত বাড়িয়ে আবায়াজকে বলে, আমি তোমার এই লোন পরিশোধ করার টাকা দিব, তুমি নিবে? আবায়াজ নাকচ করে বলে, এতগুলো টাকা কিসের ভিত্তিতে দেবেন? এর থেকে আমি দেখি ভালো পারফর্ম করে ডিল নিয়ে ম্যানেজ করতে পারি কি না। ভুলে যেও না, লোন পরিশোধ করতে সময় মাত্র 4 দিন। এই 4 দিনে লোন পরিশোধ করা সম্ভব না। আমি তোমাকে টাকা দিচ্ছি, বিনিময়ে আমি কিছু নিব। কি নেবেন? তোমার ডিলগুলোর হাফ শেয়ার। মনে করো যে ডিল তোমার কোম্পানি পাচ্ছে, সেখানে 50% শেয়ার আমিও নেব। যতদিন তুমি আমার ঋণ পরিশোধ না করো ঠিক ততদিন। যদিও এটা করলে আবায়াজের লস, তবুও কিছু একটা ভেবে আবায়াজ রাজি হয়। সমস্ত টাকা পরিশোধ করে আবায়াজ। আহনাফ শাহ অনেক খুশি হয় ছেলের কাজে। ধীরে ধীরে আবায়াজ ভালো উন্নতি করে। তবে যে আয় আসে তার অর্ধেক দিতে হয় কিবরিয়া আলমকে। এতে করে কিবরিয়া আলমের কোম্পানির আরও বেশি উন্নতি হয়। টপ 5-এর মধ্যে আবায়াজ তার কোম্পানিকে আনতে পারে না, যেটা কিবরিয়া আলমের কোম্পানি রাতারাতি অর্জন করে। এর ফলে আবায়াজের বাবা আবারও চিন্তিত হয়ে পড়েন। আবায়াজ সব কিছু বুঝেও শুধু সময়ের অপেক্ষা ছিল। কিবরিয়া আলমের সাথে শেয়ার থেকে বিভিন্ন ডিল কমপ্লিট করতে করতে একদিন কিবরিয়া আলম আবায়াজকে অফার করে, আজকে আমার বাসায় অনুষ্ঠান আছে। আমরা এই নিয়ে 6টা ডিল জিতেছি, মাত্র একটা ডিল হেরেছি। যেহেতু 6টা ডিল জিতেছি আমি আর টপ 5-এ এসেছি, তাই আমি পার্টি রেখেছি, তুমি এসো আমার বাসায়। আবায়াজ রাজি হয়ে যায়। ওই দিন রাতে আবায়াজ যায় কঙ্কার বাসায়। সবাই একসাথে আনন্দ করে। তখনও আবায়াজের সাথে দেখা হয় না কঙ্কার, কিন্তু রাতে কখন ঘুমিয়ে যায় এটা আবায়াজ বুঝতে পারে না। সকালে ঘুম থেকে উঠে নিজেকে অর্ধনগ্ন দেখে আবায়াজ। ঘরে নেই কেউ। এদিক ওদিক চোখ মেলে দেখলো সাংবাদিকরা তার ছবি তুলছে। ঘরের আশেপাশে তাকিয়ে দেখে রূপবতী এক কন্যার ছবি। মিডিয়ার লোকজন আবায়াজের ছবি তুলছে আর আবায়াজকে প্রশ্ন করতে থাকে, ভালো মানুষের মুখোশের আড়ালে আপনার বাস্তব সত্যটা প্রকাশ পেয়েছে মিস্টার আবায়াজ শাহ। এতদিন আপনি যে ইনোসেন্ট সেজে সবার সাথে বন্ধুত্ব করতেন, আজ তার এই প্রতিদান দিবেন, এটা আসলে আপনাকে না দেখলে বিশ্বাস করা যায় না। আজ আপনার জন্য এক মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে কান্না করছে আর একজন বাবা মাথা নত করে আছেন। এভাবে মিস কঙ্কাকে অপহরণ না করলেও পারতেন। আগে একদিন অপহরণ করে আজ আবার ব্ল্যাকমেল করছেন আপনি তাকে। পছন্দ হলে একবার কঙ্কার বাবাকে বলে আপনাদের বিয়ের কথা বলতে পারতেন, তাহলে আজ তার মাথা নত থাকতো না। মিস কঙ্কা আপনার বাচ্চার মা হতে চলেছে। এ বিষয়ে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? বাকি আপনাকে যে শাস্তি দেওয়া হবে আপনি মাথা পেতে নেবেন? আবায়াজ এসবের কিছুই বুঝতে পারছে না। এক রাতে কি এমন হলো যে তাকে এগুলো বলছে? আর কঙ্কা কে, তাকেই তো সে চেনে না। তাহলে অপহরণ করার কথা আসছে কোথা থেকে? অনেক কিছুই ভাবছে, কিন্তু মুখ ফুটে বলার মতো শক্তি তার নেই। মাথার যন্ত্রণা বৃদ্ধি পাচ্ছে। সাংবাদিক শুধু কঙ্কার ঘরে কঙ্কার বিছানায় শুয়ে থাকা কাঁথা দিয়ে মোড়ানো অর্ধনগ্ন আবায়াজের ছবি তুলে যাচ্ছে। আরেকজন ভিডিও করছে। এর মাঝে কিবরিয়া আলমের অ্যাসিস্ট্যান্ট মনির হেসে একটি শার্ট দিল আবায়াজের গায়ে। মিডিয়ার লোকেদের অনুরোধ করে বলে, আপনারা বাইরে যান, যা প্রমাণ রাখার তা তো রেখেছেন, এখন বাইরে যান, আমি ওনাকে রেডি করে নিচে আনছি। সাংবাদিক চলে গেলে আবায়াজকে পানি আর একটি ওষুধ খাইয়ে দেয় মনির। আবায়াজ একটু স্বাভাবিক হতেই প্রশ্ন করে, এরা আমার নামে এমন মিথ্যা ছড়াচ্ছে কেন? এই কঙ্কাকে আমি কাউকে অপহরণ করিনি। আমার কারোর সাথে এমন বাজে কাজ করার মন মানসিকতা নেই। আমাকে শুধু শুধু কেন ফাঁসানো হচ্ছে? আর এই ওষুধ কিসের ছিল, যেটা খেয়েই আমার এখন নর্মাল লাগছে? মনির একটা শয়তানি হাসি দিয়ে বলে, এখানে কি হয়েছে, কেন হয়েছে, এত কিছু তোমাকে না জানলেও চলবে। শুধু এটা শোনো, কঙ্কা যেটা বলবে তুমি তাতেই রাজি হবে। কেন? কারণ এতেই তোমার ভালো। আর রাজি না হলে ভুলে যেও না, তোমার ঋণ এখনও পরিশোধ হয়নি। সেই ঋণ, আবার সাথে যার থেকে ঋণ নিয়েছো তারই মেয়েকে অপহরণ। সামলাতে পারবে তো এই চাপ? তোমার নাম খারাপ হলে তোমার পরিবার, পুরো শাহ পরিবার ডুবে যাবে। রেগে মাথা ফেটে যাচ্ছে আবায়াজের। গায়ের শক্তি যেন আপনা আপনি বেড়ে গেল। জোরে কলার চেপে ধরে মনিরের, হুঙ্কার দিয়ে বলে, আমি কি এমন দোষ করেছি যে আমাকে এভাবে বদনাম করলি তোরা? আমার পরিবারের বা কী দোষ এখানে? তোমার পরিবারের দোষ না, শুধু একজনের দোষ। সে কথা জানার দরকার নেই, শুধু তাকে শিক্ষা দিতে তোমাকে ব্যবহার। আসলে তাকে ডাউন করতে তোমাকে ডাউন করা। কান টানলে মাথা আসে, এই আর কি।
তবে খেলা একটু পাল্টে গেছে। আগে আমাদের চিন্তা ছিল তোমার পরিবারকে ধ্বংস করে দেওয়া, এখন চিন্তা তোমাদের সাথে আত্মীয়তা করা। একেবারে খারাপ ছেলে তুমি না, তাই তোমার সাথে কঙ্কার বিয়ে দেওয়াই যায়। আমি কিছুতেই এই নোংরা মেয়েকে বিয়ে করব না, যে অলরেডি আরেক জায়গা থেকে। কিছুক্ষণ চুপ থেকে ঘৃণার সাথে বলে, ছি, বিয়ে তো আমাকে করতেই হবে, না হলে যে তোমার নামে দুটো অভিযোগ আসবে, একটা বড় ঋণের আর একটা অপহরণের। আবায়েজের তখন কিছু ভাবার মতো ছিল না। এখন তার মনে হচ্ছে লোন পরিশোধ না করে নিলামে উঠে যদি গরিব হয়ে যেত তাও ভালো ছিল, কিন্তু আজ যে অপমান তাকে হতে হচ্ছে এটা সে সহ্য করতে পারত না। আবায়েজকে ফ্রেশ হতে বলে চলে যায় মনি। নিচে এসে চোখ দিয়ে আশ্বাস দিল কিবরিয়া আলমকে। শয়তানি হ্যাক হাসি ফুটে উঠল কিবরিয়া আলমের ঠোঁটে। পাশে দাঁড়িয়ে কান্নারত চোখে দাঁড়িয়ে আছে কঙ্কা। এখন তার মাথায় একটাই চিন্তা, যাই হয়ে যাক পেটের বাচ্চাকে সে নষ্ট করবে না। ভালোবেসে যাকে বিশ্বাস করেছে সে তাকে ঠকালেও বাচ্চার তো কোনো দোষ নেই। সমাজে তাকে স্বীকৃতি দিতে হলে বাবার কথা মতো চলতে হবে। মিডিয়ার লোকজন পাশেই দাঁড়িয়ে আলোচনা করছিল। যে আবায়েজকে নিচে নামতে দেখে অমনি ওরা আবারও ক্যামেরা অন করে। প্রশ্ন করে কিবরিয়া আলমকে, আপনি আপনার মেয়ের প্রতি হওয়া অন্যায়ের কী রকম বিচার চান? কিবরিয়া আলম ন্যাকা কান্না শুরু করেছেন। বুকে হাত রেখে ব্যথা পাওয়ার অভিনয় করে মাথা নত করে আছেন, কিছু বলছেন না। কঙ্কার দিকে আরও চোখে তাকাতে কঙ্কা নিজের পেটের দিকে তাকিয়ে ঘাবড়ে যায়। সাথে সাথে বলে, আবায়েজ আমাকে ঠকায়নি। আসলে আমরা দীর্ঘ 4 বছর ধরে একে অপরের সাথে সম্পর্কে জড়িয়ে আছি। আমরা একে অপরকে ভালোবাসি। বলতে গেলে কাল আমরা দুজনেই ওভার ড্রিঙ্ক করি, তাই আজও আমার ঘরে। আর আমি ঘুম থেকে উঠেই আগে বের হয়ে ওর জন্য চা আনতে যাই, এর মাঝেই আপনারা এসে পড়েন। একজন সাংবাদিক মাইক নিজের কাছে নিয়ে বলে, আসলে আমাদের কাছে একটি কল আসে যে আপনাদের বাসায় মিস্টার আবায়েজ শাহ আছেন। ইনফ্যাক্ট আপনাকে তিনি অপহরণ করেছেন। আপনারা কি তার সন্তানের মাও হতে চলেছেন? এটা সত্যিই আমি ওর সন্তানের মা হতে চলেছি, কিন্তু ও আমাকে অপহরণ করেনি। আমরা লুকিয়ে প্রেমের সম্পর্ক চালিয়ে যাই। বাবা এগুলো জানতেন না। কিভাবে কি লোক জানাজানি হলো আমি জানি না, তবে আমি চাই না আমার বা আবায়েজের বিষয় আর জানাজানি হোক। সত্য কখনো চাপা থাকে না ম্যাম। আপনি যদি ওনাকে ভালোবাসেন আর উনি যদি আপনাকে ভালোবাসে তাহলে এই সম্পর্কে এভাবে কেন? উনি তো ভালোই উন্নতি করছেন দিন দিন। আপনার বাবার কোম্পানিকে টপ 5-এ আনতে ওনার কৃতিত্ব অনেক। তাহলে বিয়ে করতে আপত্তি কোথায়? আমরা অলরেডি বিয়ে করেছি, তবে সেটা গোপনে। আপাতত ওর পরিবারকে বলতে লজ্জা পাচ্ছে। এই সমস্ত কিছু সরাসরি দেখানো হচ্ছে টিভিতে, যেগুলো দেখে সোফায় বসে পড়লেন আহনাফ শাহ। ছেলের উন্নতি হলে বাবা মা যেমন খুশি হয়, আজ ছেলের অধঃপতনে তার তেমন করুণ অবস্থা। তিনি এইসব কিছু দেখে মুখ ফুটে শুধু এটুকুই বলেন, আমার ছেলে এমন না, ও অনেক ভালো মনের একটা ছেলে। আমার ছেলে কোনো নোংরা কাজ করে না। ওকে আমি শিক্ষা দেইনি। ও কোনোদিনই এমন কাজ করতে পারে না। কথাগুলো বলতে বলতে হাত পা কাঁপছে তার। বাবা হয়ে ছেলের এই অবস্থা একদম টিভিতে দেখে দুর্বল হয়ে পড়েছেন তিনি। আহনাফ শাহের পাশে তার স্ত্রী ফেরদৌসী রহমান এসে বসলেন। স্বামীকে সামলাতে ব্যস্ত তিনি। স্বামীকে সান্ত্বনা দিয়ে বলে, আপনি চিন্তা করবেন না আবায়েজের আব্বু, আমাদের ছেলে এমন কাজ করতেই পারে না। আমরা ওকে কোনো বাজে শিক্ষা দেইনি। সব সময় কীভাবে নারীদের সম্মান করতে হয়, ভালো ছেলে হয়ে থাকতে হয়, এই শিক্ষাই তো ও পেয়েছে। ও এসব কাজ করতেই পারে না, দেখবেন ঠিক হয়ে যাবে। ফেরদৌসী রহমান এক গ্লাস পানি এনে দিল আহনাফ শাহের কাছে। পানি পান করার সময় থমকে গেলেন তিনি। আবায়েজকে যখন জিজ্ঞাসা করা হয় যে সে এই কাজ করেছে কিনা আর কঙ্কার কথাগুলো যদি মিথ্যা হয় তাহলে সে প্রমাণ দিতে পারবে কিনা, তখন আবায়েজ চুপ থাকে। সাংবাদিক অনেকক্ষণ প্রশ্ন করার পর মনির এসে আবায়েজের কানে কানে বলে, যদি বলো বিয়েটা হয়নি, এমনকি তুমি কঙ্কাকে ভালোবাসো না, তাহলে আমরা বাধ্য হব তোমার নামে মিথ্যা অপহরণের মামলা দিতে। আর জানোই তো, তুমি প্রমাণ জোগাড় করার আগে সমাজ যে প্রমাণ পেয়েছে এটা দিয়েই তোমার সমস্ত কিছু শেষ করে দিবে। আবায়েজ এবার সবাইকে পরখ করে দেখে, কিছুই করার নেই তার। তাই বলে আমি কঙ্কাকে ভালোবাসি, এর জন্য আমরা এই সম্পর্কে জড়িয়েছি। আবায়েজ সেদিনে নিজের বিরুদ্ধে প্রমাণ না থাকার কারণে হ্যাঁ বলেছিল। যদি সেদিন আবায়েজ রাজি না হতো তাহলে তার কোম্পানি ডুবে যেত, এমনকি আবায়েজ থাকতো জেলে। এর ফলে তার ক্ষতি হওয়ার সাথে সাথে তার পরিবারের ক্ষতি হয়ে যেত। তবে তখনও আবায়েজ জানতো না কেন করলো কঙ্কার বাবা এমন কাজ, কী ক্ষতি আছে আর কার সাথে ক্ষতি আছে। আবায়েজ শুধু এটাই ভেবেছে, সর্বদিক হারানো থেকে শুধু নিজের মান সম্মান হারাক, অন্তত পরিবারকে রক্ষা করতে পারবে। পরে সময় বুঝে প্রমাণ জোগাড় করবে। বিপদে পড়লে আমাদের এমন চিন্তাধারায় আগে মাথায় আসে।
ঠিক তেমনটাই হলো আবায়াজের সাথে। কিন্তু বোকা আবায়াজ এই কথাটির ফাঁদে জড়িয়ে গেল। অন্যদিকে শ্বাসকষ্ট উঠতে থাকে আহনাফ সাহেব। অপর পাশ থেকে একবার আবায়াজের ফোনে, আবার আরেকবার আবায়াজের বাবা মায়ের ফোনে কল করে যাচ্ছেন রিজভিশা। কাউকে ফোনে পায় না তিনি। সকালের এই খবর তিনিও টিভিতে দেখেছেন। নিজের পুরনো শত্রুকে দেখে তিনিও অবাক। এমন এক লোকের মেয়ের সাথে আবায়াজ জড়িয়েছে এটা তিনি ভাবতেও পারেননি। তবে আবায়াজকে তিনি একেবারেই দোষারোপ করতে পারেন না। এই বয়সের ছেলেমেয়েরা প্রেমে পড়ে, এটা স্বাভাবিক। তারা বিয়ে করতে চাইলে বাবা মা বাধা দেয় না। আবায়াজ তো দেখেনি যে তার কাকার শত্রুকে ভালোবাসে। রিজভিশা তার ভাইয়ের ছেলেকে দোষ দিচ্ছে না, শুধু সতর্ক করাতে চান। কিন্তু আফসোস কেউ ফোন রিসিভ করছে না। অন্যদিকে বিদ্রুপের হাসি হাসছেন কিবরি আলম। কঙ্কা তার বাবার দিকে চেয়ে কান্না করছে। না, এই কান্না আবায়াজকে অপদস্থ করার কান্না না, এই কান্না কাউকে ভালোবেসে হারানোর। আজ সে যা করলো তাতে করে সে তার ভালোবাসার মানুষকে পাবে না, পাবে তাকে যাকে সে কখনোই ভালোবাসতে পারবে না। মিডিয়ার লোকজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে অবশেষে কিবরি আলম বলেন, আমি চাই এখনই আমার মেয়ের সাথে এই ছেলের আবার বিয়ে দিতে। এমনকি এই ছেলে যেন আমার মেয়ের কোনো ক্ষতি না করে, তাই আমি একটা জিডি করে রাখতে চাই। বলা তো যায় না, নিজের অপকর্ম ঢাকতে সে পরবর্তীতে আমার মেয়ের কী ক্ষতি করে দিবে। মিডিয়ার লোক একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে। একজন বলে ওঠে, অন্তত আবায়াজ শাহের পরিবারের লোকজনকে ডাকা হোক। পরিবারের লোকজন আসবে শুনে বুকটা ধক করে উঠল আবায়াজের। কিন্তু এটা তো হবেই। একটু পরে তাকে পরিবারের সবার, বিশেষ করে বাবা মায়ের মুখোমুখি হতে হবে। এর থেকে লজ্জার বিষয় আর কিছুই হয় না। সময় যত ঘনিয়ে আসছে তার ততই হৃদস্পন্দন বাড়তে থাকে। তবে কিবরি আলম বলেন, পরিবার পরে দেখা যাবে। আমি চাই এখনই ওদের বিয়ে হোক, তারপর পারিবারিক বিয়ে আলাদাভাবে হবে। শুভ কাজ তো এরা আগেই ঘটিয়েছে, এখন আর বাধা কিসের? পাড়া প্রতিবেশী আমাকে ছিছি করার আগে আমাকে কিছু করতে হবে। অবশেষে সবাই রাজি হলো। কিন্তু বিয়ের আগে আবায়াজ সবার সামনে বলে, আমি কঙ্কার সাথে আলাদা একটু কথা বলতে চাই। কিবরি আলম রাজি না হলেও কঙ্কা আশ্বস্ত দিয়ে চলে যায় আবায়াজের সাথে। কঙ্কার ঘরে দুজনে এসে দাঁড়াতেই আবায়াজ বলে, আমি আপনার কী ক্ষতি করেছি যে আপনি আর আপনার বাবা আমাকে এভাবে অপদস্থ করলেন? আপনারা বা কে বাবার কী ক্ষতি করেছে আমি জানি না, তবে আমি এসব করতে বাধ্য। যার সন্তান গর্ভে রেখেছেন তার কাছে গেলেই তো পারেন। সে থাকলে আপনার কাছে আমি আসতাম না। লজ্জা করে না একজনের সন্তানকে আরেকজনের পরিচয় দিতে? মা না হলে এই লজ্জা ঠিকই থাকতো, কিন্তু এখন তো আমি একজন মা হতে চলেছি, মায়ের স্বাদ পেতে চলেছি। মায়েদের লজ্জা পেলে চলে না। আজকে আপনি আর আপনার বাবা যেটা করলেন এর জন্য আপনাকে ভোগ করতে হবে। কর্মফল কিন্তু ফিরে আসে, সেটা তখন দেখা যাবে। আমি এখন একটাই কথা ভাবছি, আমার সন্তান। আর এর বিনিময়ে জলাঞ্জলি হলো আমার মান সম্মান। এভাবে না হলেও অন্যভাবে ঠিকই হতো। শুকরিয়া আদায় করুন, বাবা আপনাকে আমার সাথে বিয়ে দিয়ে একটু বাঁচালো। বলতে পারেন এই বাচ্চার অজুহাতে একটু সম্মান পাচ্ছেন। না হলে আজ এখানে আমার জায়গায় অন্য নারী দিয়ে আপনাকে অপহরণের মামলায় ফাঁসাতো। ছি, এতটা নিচু মন মানসিকতার মানুষ আপনারা। যেটা সত্যি সেটাই বলছি, আপনাদের প্রতি বাবার ক্ষোভ জমে আছে। আর বাবা কেন আপনাকেই আমার সন্তানের বাবা হিসেবে টার্গেট করেছে আমি জানি না, তবে এই সন্তানের বাবা আপনাকেই হতে হবে। আমি হব না এই সন্তানের বাবা। আপনাকে এখানে এনেছি কারণ আপনাকে বলতে চাই, সবার সামনে সত্যিটা স্বীকার করুন। না হলে আজ বাদে কাল আপনি পস্তাবেন। মিথ্যে দিয়ে সুখে থাকা যায় না। বলে হাঁটা দেয় আবায়াজ। কঙ্কা বলে ওঠে, আপনি যদি বাচ্চাসহ আমাকে বিয়ে করতে রাজি না হন তাহলে আমি আত্মহত্যা করব। পা থেমে যায় আবায়াজের। কঙ্কার দিকে ফিরে বলে, এটা আমারই সুবিধা। বিশ্বাস করুন, আপনি মারা গেলে আমার রাস্তা ক্লিয়ার হবে। ফিচেল হেসে কঙ্কা বলে, আপনি আসলেই বোকা। কেন ভুলে যাচ্ছেন আপনি এখন কিবরি আলমের ফাঁদে পড়েছেন? আমি আত্মহত্যা করলে আপনি ফাঁসবেন। কেন? আমি কেন ফাঁসব? আপনি নিজেও জানেন না আপনার শরীরে কি আছে। স্থির দাঁড়িয়ে আছে আবায়াজ। কঙ্কা তার কাছে এসে চোখে চোখ রেখে বলে, আপনার শরীরে বাবা ড্রাগ দিয়েছে যাতে করে আপনি দ্বিমত করলে আপনাকেই ফাঁসানো হয়। এটা যে সাহা পরিবারের ছেলে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে একটা মেয়েকে অপহরণ করে তার ক্ষতি করেছে প্রমাণ করতে যখন আপনাকে নিয়ে হাসপাতালে যাওয়া হবে তখন আপনার শরীরে ড্রাগ পাওয়া যাবে। এটা তো আছেই, সাথে করে আমি যদি মারা যাই আপনার ক্যারিয়ার সম্পূর্ণ শেষ। লোকে বলবে, ওই দেখো আহনাফ শাহ, এনার বড় ছেলে একজন রেপিস্ট। বাবা কি শিক্ষা দিল ছেলেকে? না চাইতেই আবায়াজের হাত কঙ্কার গলা স্পর্শ করে। খুব জোরেই গলাটা চেপে ধরে আবায়াজ। ব্যথার কারণে চোখ ভিজে আসে কঙ্কার। তবুও মুখে বিজয়ের হাসি দিয়ে বলে, এগুলো করে পরিবারের ক্ষতি করছেন আপনি।
বেশি কিছু না, আমাকে বিয়ে করে আমার সন্তানকে বাবার পরিচয় দিন আর আপনিও স্বাধীন চিত্তে বসবাস করুন। আপনার হাত পা এখন বাঁধা। পরিবারের কথা শুনতে প্রথমেই বাবা মায়ের হাস্যোজ্জ্বল মুখ ভেসে উঠল আবায়েজের চোখের সামনে। এই তো কালো যখন পার্টিতে আসবে তার জন্য বাবা ও মা দুজনের থেকে পরামর্শ নিয়ে ড্রেস সিলেক্ট করে। বাবা মা খুনসুটি করে আবায়েজকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা করে। কাল অবধি তাদের মুখে শুনেছিল, আমাদের ছেলে হিরের টুকরো, ওর মতো সন্তান ঘরে ঘরে হওয়া উচিত, আজ ওকে সম্মান দিতে পার্টি দিবে। আবিয়াজ বলেছিল, বাবা তুমিও চলো আমার সাথে, তোমার ছেলের সুনাম দেখবে। খুক খুক করে কাশতে থাকা আহানা আফসাহা বলেন, জ্বর না থাকলে আমি যেতাম বাবা, আমাকে কি আর বলা লাগতো? আমার ছেলের আনন্দ নিজের চোখে দেখার আনন্দ আলাদা। এভাবেই উন্নতি করো আর সবার উপকার করো, আমি আছি তোমার পাশে। কিন্তু আজ সেই সুনাম আবায়েজ ধরে রাখতে পারল না। মনে মনে ভাবছে, বাবা মা কি এই খবর দেখেছে? আল্লাহ, ওনারা যেন এই খবর না দেখে। আমি কিভাবে বাবা মায়ের সামনে দাঁড়াবো? কঙ্কা তুড়ি বাজিয়ে বলে, কি ভাবছেন? এত কিছু ভেবে লাভ নেই, চলুন কাজে এসেছি হয়তো এতক্ষণে। কঙ্কা কথাগুলো বলে চলে যেতে নেয়। আবায়েজ বলে, আপনার বাবা ঋণ পরিশোধ করে যেদিন আমি সব কিছু থেকে মুক্ত হব সেদিন আমি আপনার জীবনের বাইরে নিজের জীবন গড়ব। বাধা সৃষ্টি করতে পারবেন না আপনি, কথাটি মাথায় রাখবেন। কঙ্কা পিছনে ফের অবস্থায় বলে, যেদিন আপনি নিজেকে এই সব কিছু থেকে মুক্ত করতে পারবেন সেদিন আপনি আপনার ইচ্ছাতে চলবেন। আমার যায় আসে না, আমার শুধু একটাই চাওয়া, আমার সন্তানকে দেখা। এটা থেকে আপনি কখনোই মুখ ফেরাতে পারবেন না, কারণ সেই ব্যবস্থা করেই আমি আপনাকে বিয়ে করব। কথাগুলো বলে চলে যায় কঙ্কা। কঙ্কা যেতেই মনির এসে আবায়েজকে নিয়ে যায়। বাধ্য হয়ে সব দিক ভেবে চিনতে বিয়ে করতে হলো আবায়েজকে। কাগজে লিখিতে কঙ্কার সন্তানকে নিজের বলে পরিচয় দিবে আবায়েজ। অতঃপর একা ফিরে আসে বাড়িতে। কিবরিয়া আলম জানিয়েছেন অনুষ্ঠান করে বিয়ে দিয়ে উঠিয়ে দিবেন কঙ্কাকে। আজ আবায়েজ একা বাসায় যাক। বাসায় এসে নীরবতা দেখল আবায়েজ। শুধু দেখল চারিদিকে প্রতিবেশী উকিঝুঁকি দিচ্ছে। ফোন হাতে নিয়ে দেখল রিজভী শাহের কল। আবায়েজ তাকে কল দিয়ে ব্যস্ত পেল। অতঃপর বাসায় ওয়াইফাই কানেক্ট হতেই নিজের কিছু এডিট করা ছবি দেখে সেখানেই থমকে যায় সে। প্রত্যেকটি পেজে পেজে তার আর কঙ্কার ছবি দিয়ে নোংরা কথা লেখা। বেশিরভাগ স্থানে সকালে কঙ্কা ভালোবাসার কথা প্রকাশ করার আগের পোস্ট। সেখানে লেখা আছে, কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়ার আগে মেরে ফেলা উচিত। কেউ কেউ ক্যাপশন দিয়েছে, এদের মতো বেজন্মা ছেলেদের জন্য আজ পুরুষ জাতি খারাপ, বাবা মায়ের ঠিক নেই এদের। ক্যাপশনের সাথে আবায়েজের ছবি যেখানে এডিট করা, জুতার মালা দেওয়া। এছাড়াও আরও নোংরা কথা তো আছে। নতুন আপডেট পোস্ট এসেছে, সেখানে লেখা ছিল, ছেলে একা না, এখন তো দেখা যাচ্ছে মেয়েটাও এসবে সামিল। আমরা শুধু শুধু ছেলেদের দোষ দিই। মেয়েদের চাহিদা না থাকলে ছেলেরা একা তো আর সব কিছু করতে পারে না। এগুলো দেখে ওখানে চোখের পানি ফেলতে থাকে আবায়েজ। কঙ্কাকে বিয়ে করার পর নতুন আপডেট আসলেও পুরনো পোস্টে খালি আবায়েজকে নিয়ে ধিক্কার জানানো। সোফায় থাকা বাবার ফোন বেজে ওঠে। সেখানে তাকিয়ে দেখে বাবার পুরনো বন্ধুরা কল করেছে। আবায়েজ রিসিভ করতেই ওপাশ থেকে বলে, বন্ধু, ছেলে বিয়ের আগেই নাতি নাতনি আনতে যাচ্ছে, এটা ভুল বলেছিলাম। ছেলে তো লুকিয়ে বিয়ে করেছিল। এতদিন ঠিকই বলতে তোমার ছেলে একটা আদর্শ, তাই তো তোমাকে বিয়ের কথা বলতে লজ্জা পায়। মিষ্টি মুখ করো বন্ধু। কথাগুলো কটাক্ষ করে বলা, এটা বুঝতে পেরে মুখের উপর কল কেটে দিল আবায়েজ। কল কাটতেই সামনে ভেসে আসলো জুতার মালাসহ আবায়েজের ছবি। আবায়েজ বুঝলো এই পোস্ট তার বাবাও দেখেছে, তাই তো এখানে এগুলো দেখাচ্ছে। আবার তার কিছু বন্ধু এই পোস্ট তাকে শেয়ার করেছে। বাড়ির কাজের মেয়েও আজ আবায়েজের কাছে নাক সিটকাতে সিটকাতে এসে বলে, বড় স্যারকে হাসপাতালে নিয়ে গেছি, বুকে ব্যথা উঠেছে, সাথে শ্বাসকষ্ট বাড়ছে। বাবার এমন হলো কেন? ওষুধ তো ঠিকমতো খেয়েছে বাবা। সকাল থেকে আপনার ওইসব ছবি আর নোংরা কথা দেখছে। আবার তার বন্ধুরা এক একটা কল দিয়ে কি বৃষ্টি কথা শোনাইল। এদিকে প্রতিবেশী ভাবিরে এসে একদলা থুতু মাইরা গেছে আপনার মায়ের দিকে। সমাজে তো মান সম্মান থাকলো না, ওই মায়ের বাড়িতেও লোকজন থুতু মারে, আপনার বাড়িতেও। আপনার কাকাজান কল দিছিল, যতটুকু শুনলাম ওই লোকের নাকি মান ইজ্জতের ভয় নেই। কিন্তু মাঝখান থেকে কত অপমান হলো আপনার বাবা, শেষমেশ সহ্য করতে না পারে কিনা স্ট্রোক করলো। কাশতে কাশতে রক্ত বের হয়েছে লোকটার। আবায়েজ হাসপাতালের নাম শুনে সাথে সাথে দৌড় দিল হাসপাতালের দিকে। হাসপাতালে এসে বাবার কেবিনের কাছে যেই দাঁড়ালো, ভেসে আসলো মায়ের চিৎকার করা কান্না। আরিফ নিজেও তখন ভার্সিটি থেকে এসেছে। আজকে সেও অনেক বাজে কথা শিকার হয়েছে। ওখান থেকে আরিফ ওর মাকে কল দিয়েছিল। বাবার বর্তমান অবস্থা শুনে ছুটে এসেছে এখানে। আবায়েজের পাশে দাঁড়াতেই ডাক্তার বের হলো।
দরজার কাছে দুই ভাইকে দেখে আবায়াজের উদ্দেশ্যে ডাক্তার বলে, আপনি আবায়াজ শাহ? আবায়াজ মাথা নাড়ায়। ডাক্তার বলে, আপনার বাবা মারা যাবার আগে পর্যন্ত আপনাকে খুঁজেছেন। ওনার মুখে শুধু আপনার কথাই শুনেছি। বলেছেন আমার ছেলে, আমার আব্বা, আমার মানিক ও কখনো এসব করবে না। আল্লাহ আমাকে এ কী দিন দেখালো। আমার ছেলেকে আমি বাজে শিক্ষা দিইনি। আল্লাহ সাক্ষী, আমার ছেলেকে আমি কুলাঙ্গার বানাইনি। উনি হাঁপাতে হাঁপাতে আরও বলেন, আমার আবায়াজ আর আরিফের মতো হিরির টুকরো একটাও নেই। ওরা আমার মাথা কখনোই নত করবে না। আমি আমার আব্বাকে চিনতে ভুল করিনি। যে যাই বলুক, আমার আব্বার কোনো দোষ নেই। আমি লড়াই করব আমার আব্বার হয়ে। কেউ উকিলকে কল করো, আমার আব্বার কোনো দোষ নেই। আমি বিশ্বাস করি না ওদের মিথ্যা কথাগুলো। প্রচণ্ড ছটফট করতে থাকেন তিনি। পাশে থেকে আপনার মা কান্না করতে করতে ওনাকে থামাতে ব্যস্ত, কিন্তু উনি তবুও ছটফট করতে করতে বলেন, আমার আব্বাকে আমার সামনে আনো তোমরা, ওর আমাকে দরকার। আমি বিশ্বাস করি না আমার আব্বা এগুলো করেছে। দুনিয়া উল্টে গেলেও আমি বিশ্বাস করি না। এই সব মিথ্যা। ও আবাইজের আম্মু, তুমি আমার আব্বাকে এনে দাও। লোকে বাজে বাজে ছবি ছাড়ছে আমার আব্বাকে নিয়ে। ও সহজ সরল, এসব দেখে ঠিক থাকবে না। সন্তানের বিপদে বাবা মা এখানে থাকলে মানায় না। বাবা মা তো সন্তানের পাশে থাকবে, আমি আমার আব্বার পাশে থাকবো। কথাগুলো বলতে বলতেই শেষ নিঃশ্বাস নিলেন তিনি। ডাক্তারের থেকে এগুলো শুনে দরজায় দাঁড়িয়ে থেকেই বাবার লাশ দেখছে আবায়েজ। আরিফ দৌড়ে চলে গেল কেবিনের ভিতরে। আবায়েজ ওখানে বসে পড়ে। ওখানে বসে দেখলো বাবার হাস্যোজ্জ্বল মুখ। লাশের মুখে হাসি আর চোখগুলো মেলে আছে, যেন মনে হচ্ছে বাবা তার দিকেই তাকিয়ে আছে। এখনও তাকে বলছে, সারা দুনিয়া যাই চিনুক না কেন, এই বাবা তার সন্তানকে চিনতে ভুল করে না। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, প্লিজ গল্পের প্রথম পর্ব শুনেই কেউ বাজে মন্তব্য করবেন না। আর আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ যদি আমার গল্পগুলো শুনে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গল্পটিকে শেয়ার করে দিবেন। আর প্লিজ অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।